أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه سلم تسليما كثيرا أما بعد আমরা এনলাইটেনমেন্টের মূল ধারণাগুলো দেখলাম এবং এগুলোর প্রভাব সম্পর্কে জানলাম। এখন আমরা এনলাইটেনমেন্টের মূল যে প্রস্তাবনাগুলো ছিল, যে আইডিয়াগুলোর উপর বেস করে ভিত্তি করে তারা কাজ করতেছিল, সেগুলো আসলে কতটা সঠিক সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। আমরা বলছিলাম এনলাইটেনমেন্টের একটা মূল উদ্দেশ্য ছিল মানব প্রকৃতি, সমাজ, মন, রাজনীতি এই বিষয়গুলোর ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ করা, সায়েন্টিফিক মেথড প্রয়োগ করা। বেসিক্যালি আইজ্যাক নিউটনের মতো বিজ্ঞানীরা মহাবিশ্বের ব্যাপারে অনুসন্ধানের জন্য সায়েন্টিফিক মেথড ইউজ করতেছিল এবং এটার মাধ্যমে তারা বিভিন্ন সূত্র আবিষ্কার করতেছিল, যেটা দিয়ে মহাবিশ্বের অনেক কিছু ব্যাখ্যা করা যাচ্ছিল। এনলাইটেনমেন্টের সময়কার চিন্তাবিদরা এই একই পদ্ধতিটা মানুষের মন, মানুষের জীবন, রাজনীতি, সমাজ এই সবগুলোর ক্ষেত্রে প্রয়োগ করতে যাচ্ছিল। কিন্তু সমস্যা হলো এই বিষয়গুলো নিরেট বস্তুবাদী বিষয় না। এই বিষয়গুলো ধরা ছোঁয়া যায় না। এগুলোর পেছনে চিন্তা আছে, ধারণা আছে, কল্পনা, আবেগ, অনুভূতি, সম্পর্ক, বন্ধন, মন, উদ্দেশ্য, লক্ষ্য, এরকম অনেকগুলো জিনিস থাকে, যে জিনিসগুলো ওজন করা যায় না, যেগুলো মাপা যায় না, এগুলোর ভর কিংবা গতি বের করা যায় না। বিজ্ঞান দিয়ে এই ধরনের প্রশ্নের উত্তর বের করা যায় না। বিজ্ঞান দিয়ে এই বিষয়গুলো বিশ্লেষণ করা যায় না। আমাদের কিভাবে জীবনযাপন করা উচিত, আমাদের কি করা উচিত, আমাদের কি করা উচিত না, এই ধরনের প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারে না। আমরা কি করতে সক্ষম, আমাদের পক্ষে কি করা সম্ভব, এটা বিজ্ঞান আমাদের বলতে পারে, কিন্তু কি করা উচিত এটা বিজ্ঞান বলতে পারে না। বিজ্ঞান আমাদের বলতে পারবে যে আমরা পারমাণবিক বোমা, অ্যাটমিক বম তৈরি করতে পারবো, কিন্তু এই বোমা ব্যবহার করা উচিত কিনা সেটার উত্তর বিজ্ঞান আমাদের দিতে পারবে না। মানুষের শরীর কি দিয়ে গঠিত, মানুষের শরীর কি দিয়ে তৈরি, মানুষের হৃৎপিণ্ড, মানুষের ফুসফুস কিভাবে কাজ করে, এটা বিজ্ঞান আমাদের বলতে পারবে। মানুষের শরীরের প্রয়োজনগুলো কি কি, এটা বিজ্ঞান আমাদের বলতে পারে, কিন্তু মানুষের উদ্দেশ্য কি, মানুষের লক্ষ্য কি, মানুষের জীবনের অর্থ কি, এটা বিজ্ঞান আমাদের বলতে পারে না। আর যেহেতু এটা বিজ্ঞান বলতে পারে না, তাই মানুষের জীবনকে কিভাবে গোছানো উচিত, কিভাবে বেঁচে থাকা উচিত, এই প্রশ্নের উত্তরও বিজ্ঞানের কাছে নাই। কাজেই মানব জীবনের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের যে ধারণা, যেটার উপর অলমোস্ট এনলাইটেনমেন্টের পুরো প্রজেক্টটা তৈরি, পুরো প্রকল্পটা তৈরি হয়েছে, এই ধারণাটা আসলে পুরোপুরি সঠিক না। এনলাইটেনমেন্টের চিন্তাবিদদের একটা ধারণা ছিল যে প্রাকৃতিক নিয়মের মতো, ফিজিক্যাল লজ এর মতো মানব সমাজেরও কিছু নিয়ম আছে, যেটাকে তারা ন্যাচারাল লজ বলতেছিল। তারা মনে করতেছিল পর্যবেক্ষণের মাধ্যমে এই নিয়মগুলো শনাক্ত করা সম্ভব, তারপর সেই নিয়ম অনুযায়ী কিছু মডেল তৈরি করে, কিছু সমাধান তৈরি করে সমাজ ও রাষ্ট্রের জন্য একটা নিখুঁত কাঠামো তৈরি করা সম্ভব। এই ধারণাটা কি ভুল না সঠিক? প্রাকৃতিক নিয়মের মতো মানব সমাজেরও যে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, এই কথাটা মুসলিম অনেক ওলামাও বলছেন। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা বলছেন। অনেকে এটাকে সুনানুল কাউনিয়া বলছেন, মহাজাগতিক নিয়মাবলী যেটা আল্লাহ সৃষ্টি করছেন। ইবনে খালদুন মানব সমাজের নিয়মের কথা বলছেন। কিন্তু মুসলিম বিজ্ঞানীদের বলা, তাদের যে অবস্থান আর এনলাইটেনমেন্টের চিন্তাবিদদের যে অবস্থান, তার মধ্যে দুটো বড় পার্থক্য আছে। প্রথম পার্থক্য হলো, মুসলিমরা তাদের মূল ভিত্তি হিসেবে নিছে ওয়াহিকে। ওয়াহির জ্ঞান একটা সীমানা তৈরি করে দিছে, একটা কাঠামো তৈরি করে দিছে, একটা ভিত্তি তৈরি করে দিছে, যেটা শক্ত, যেটা দৃঢ়। এটার ভেতরে, এটার উপর ভিত্তি করে, এটার উপর ভর করে তারা চিন্তা করছেন মহান আল্লাহ আছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। দুনিয়ার জীবনের পর আখেরাতের জীবন আসে, সেখানে দুনিয়ার জীবনের কাজের হিসাব হবে, পুরস্কার হবে বা শাস্তি হবে। এই বিষয়গুলো মাথায় রেখে মুসলিমরা চিন্তা করছেন। তারা চিন্তার কেন্দ্রে রাখছেন ঈমানকে, তাওহীদকে, এবং ওয়াহির আলোতে দেখে দেখে তারা সামনে আগাইছেন। ওয়াহির দেওয়ার কাঠামোর ভেতরে তারা নিজেদের আকলকে ব্যবহার করছেন। এই কাঠামোর ভেতরে তারা তাদের পর্যবেক্ষণের উত্তর খুঁজছেন, বা তাদের পর্যবেক্ষণের মাধ্যমে পাওয়া যেসব তথ্য, সেগুলোকে তারা এই ফ্রেমওয়ার্কের ভেতরে, এই কাঠামোর ভেতরে বিশ্লেষণ করছেন, ব্যাখ্যা করছেন। তারা মানুষকে কেন্দ্রে বসান নাই। কিন্তু এনলাইটেনমেন্টের সময় মানুষকে কেন্দ্রে বসানো হয়েছে। ওয়াহির যে আলো সেটা এখানে ছিল না, তাদের কোনো শক্ত ভিত্তি ছিল না।
পুরো ভিত্তিটা ছিল মানুষ এবং তাদের মাপকাঠি ছিল মানুষের আকল। আরেকটা পার্থক্য হলো ওলামায়ে কেরাম এটা জানতেন আমাদের যে পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান, আমাদের যে আইডিয়াস, আমাদের যেসব চিন্তা, আমাদের যে আকল, এটা ভুল হইতে পারে এবং এটা আংশিক হইতে পারে, অর্থাৎ এটা অসম্পূর্ণ হইতে পারে। এই সত্যটা তারা বুঝতেন। মানুষের জ্ঞান কখনো সম্পূর্ণ হয় না, মানুষের জ্ঞান কখনো ত্রুটি মুক্ত হয় না। মানুষের জ্ঞানে সবসময় একটা অসম্পূর্ণতা থাকে, মানুষের জ্ঞানে সবসময় একটা স্পেকুলেটিভ অ্যাসপেক্ট থাকে। তাই আকল থেকে পাওয়া যে জ্ঞান, পর্যবেক্ষণ থেকে পাওয়া যে জ্ঞান, এটাকে তারা ওয়াহির উপরে স্থান দেন নাই, এটাকে তারা নুসুসের উপর জায়গা দেন নাই। মানুষের পুরো জীবন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এই সব কি শুধুমাত্র মানুষের পর্যবেক্ষণ এবং মানুষের উপসংহারের ভিত্তিতে চালানো সম্ভব? না, কখনো না। কিন্তু এনলাইটেনমেন্টের মাধ্যমে পশ্চিমা বিশ্ব ঠিক এটাই করার চেষ্টা করছে। এনলাইটেনমেন্টের মূল আইডিয়াটাই হলো মানুষের বিচার বুদ্ধিকে মাপকাঠি বানানো, র্যাশনালিজম, এবং এটার ভিত্তিতে মানব জীবনের উপর বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ এবং এটার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের সমাধান করা। তো এখানে একটা অ্যাজাম্পশন আছে, অর্থাৎ এই পুরো চিন্তাটার পেছনে একটা পূর্ব ধারণা আছে, সেটা হলো মানুষ র্যাশনাল, মানুষ যুক্তি নির্ভর, সে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেয়, সে যৌক্তিক নীতি অনুসরণ করে। মানুষের কাজের মধ্যে ইন জেনারেল যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়। কিন্তু গত 50-60 বছরের বিভিন্ন গবেষণাতে দেখা গেছে, সাইকোলজিক্যাল রিসার্চ, ইকোনমিক্সের রিসার্চ, এগুলোতে দেখা গেছে যে মানুষ আসলে র্যাশনাল না, মানুষ আসলে যৌক্তিকভাবে চিন্তা করে না, সে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেয় না। 70-এর দশকে দুজন সাইকোলজিস্ট রিসার্চ করে দেখাচ্ছেন যে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কগনিটিভ বায়াসেস কাজ করে, আমাদের সিদ্ধান্তগুলো বিভিন্ন বায়াস দ্বারা প্রভাবিত হয়, এবং এই জন্য পরবর্তীতে তাদের একজন অর্থনীতিতে নোবেল পুরস্কারও পাইছেন। কাজেই বৈজ্ঞানিক গবেষণা থেকে এটা বের হয়ে আসছে যে মানুষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন বায়াস কাজ করে, বিভিন্ন অসঙ্গতি থাকে, এবং অনেক সময় মানুষ নিজের সাথে আত্মপ্রতারণা করে সিদ্ধান্ত নেওয়ার সময়। কাজেই আমাদের যে আকল, এটা সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য না, আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এটা পরিপূর্ণভাবে যৌক্তিক না। দার্শনিকরাও এটা নিয়ে আলোচনা করছেন, অনেক আধুনিক দার্শনিক এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন যে মানুষ আসলে র্যাশনাল না। র্যাশনালিটিকে আমরা যেভাবে সরল রৈখিকভাবে চিন্তা করি, যত সহজ সরলভাবে চিন্তা করি, মানুষ ওই অর্থে র্যাশনাল না। মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সরল রৈখিক না, এখানে অনেক জটিলতা আছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এই তথ্যগুলোর আলোকে এনলাইটেনমেন্টের পুরো চিন্তার ব্যাপারে দুটা আপত্তি আসে, এবং খুবই শক্তিশালী দুটো আপত্তি আসে। প্রথম আপত্তিটা আমি একটু আগেই বললাম, সেটা হলো মানুষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যদি যৌক্তিক না হয়, মানুষ যদি র্যাশনাল না হয়, তাহলে আপনি কিভাবে মানুষের সিদ্ধান্তের ব্যাপারে একটা জেনারেল মডেল তৈরি করবেন? এটা তো কাজ করবে না। আপনি ধরে নিচ্ছেন মানুষ র্যাশনাল, মানুষ র্যাশনাল ধরে নিয়ে, মানুষ যৌক্তিক ধরে নিয়ে আপনি একটা মডেল তৈরি করতেছেন, কিন্তু আপনার প্রথম যে ধারণা এটাই তো ভুল, যে মানুষ র্যাশনাল তো না। তাহলে আপনার যে মডেল সেটা তো কাজ করবে না। আরেকটা প্রবলেম হলো এনলাইটেনমেন্টের মূল মাপকাঠি হলো আকল, মানুষের আকল। কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের আকল আসলে মাপকাঠি হিসেবে নির্ভরযোগ্য না, এটা ত্রুটিপূর্ণ, এটা অসম্পূর্ণ, এটার মধ্যে বায়াস কাজ করে। মানুষের আকলের উপর, মানুষের বিচার বুদ্ধির উপর, মানুষের যৌক্তিকতার উপর এনলাইটেনমেন্টের দার্শনিকদের যে বিশ্বাসটা ছিল সেটা আসলে মিসপ্লেসড, সেটা আসলে সঠিক ছিল না। তাদের ধারণা ছিল যুক্তিকে ব্যবহার করে আমরা নতুন সমাজ, নতুন রাষ্ট্র তৈরি করব যেখানে কোনো ধরনের সমস্যা থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের আকল আসলে মাপকাঠি হওয়ার যোগ্য না। কাজে এটার ভিত্তিতে আপনি যখন উত্তর বের করার চেষ্টা করবেন, সেই উত্তরটাও সঠিক হবে না, বা সেই উত্তরটাও আংশিক হবে বা ত্রুটিপূর্ণ হবে। এবং এটাই আসলে হয়েছে, এনলাইটেনমেন্টের দার্শনিকরা উত্তর দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই উত্তরগুলো ত্রুটিপূর্ণ। এটা এনলাইটেনমেন্টের একটা মৌলিক সমস্যা, এবং আমার মতে এটা এনলাইটেনমেন্টের খুব শক্তিশালী একটা ক্রিটিক। এনলাইটেনমেন্টের রাজনৈতিক তত্ত্বের শুরুটা হচ্ছিল স্টেট অফ নেচার থেকে, বা প্রাকৃতিক অবস্থা থেকে। আপনারা দেখেন সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্ব বা ন্যাচারাল রাইটস, এগুলো সবগুলো স্টার্টিং পয়েন্ট ছিল, কিন্তু এগুলো সবকিছু সূচনা কিন্তু ছিল কি স্টেট অফ নেচারের ধারণাটা, অর্থাৎ এমন একটা অবস্থা যেখানে কোনো রাজনৈতিক কাঠামো নাই, যেখানে কোনো সমাজ নাই, রাষ্ট্র নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো নেতা নাই, কোনো শাসক নাই, আইন কানুন নাই, কিছুই নাই।
সব মানুষ সেখানে ইন্ডিভিজুয়াল, সবার পূর্ণ স্বাধীনতা আছে। এই অবস্থাটাকে থমাস হবস বলছিল স্টেট অফ নেচার, প্রাকৃতিক অবস্থা। এবং এই স্টেট অফ নেচার থেকে মানুষ নিজের স্বার্থে, জানমালের নিরাপত্তার জন্য, নিজের অধিকার রক্ষার জন্য একত্রিত হয়ে সামাজিক চুক্তি করলো এবং রাষ্ট্র তৈরি করলো এবং একটা শাসক ঠিক করলো বা সরকার ঠিক করলো এবং তাকে সার্বভৌম ক্ষমতা দিল। অনেকটা এরকম বক্তব্য, রাইট? কিন্তু এই চিন্তা আসলে কতটা সঠিক? ইতিহাস, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, সোশিওলজি সবকিছু আমাদেরকে বলে যে মানুষ সামাজিক জীব। মানুষের জন্ম এবং বেড়ে ওঠা পরিবারের মধ্যে, সে থাকে তার পরিবারের মধ্যে, সে থাকে তার বংশের মধ্যে, তার গোত্রের মধ্যে, এবং এগুলোর প্রতি তার দায়িত্ব থাকে। পরিবার থেকে, বংশ থেকে, গোত্র থেকে একেবারে বিচ্ছিন্নভাবে তার অস্তিত্ব, এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। মানুষ ইন্ডিভিজুয়াল হিসেবে শুরু করে না, সে শুরু করে সামাজিক জীব হিসেবে। কাজেই এনলাইটেনমেন্টের রাজনৈতিক তত্ত্বের মূল যে ভিত্তি, যে স্টার্টিং পয়েন্ট, সেটাই ভুল দেখা যাচ্ছে। এছাড়া কোরআন থেকে আমরা জানি, নুসুস থেকে আমরা জানি যে প্রথম যিনি মানুষ তিনি ছিলেন প্রথম নবীও, যার অর্থ হলো মানব জাতিকে একদম শুরু থেকে আল্লাহ আজ্জা ওয়াজাল দিক নির্দেশনা দিছেন। তিনি আমাদেরকে খেয়াল খুশির উপর ছেড়ে দেন নাই, তিনি আমাদেরকে অজ্ঞতা এবং অন্ধকারের মধ্যে ছেড়ে দেন নাই, তিনি আমাদেরকে শুরু থেকেই নির্দেশনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি শুরু থেকেই মানব জাতিকে পথ দেখাইছেন নবীদের মাধ্যমে। কাজেই এনলাইটেনমেন্টের পলিটিক্যাল এবং সোশ্যাল থিঙ্কিং এর বিশাল একটা অংশ আসলে একটা সম্পূর্ণ ভুল ধারণার উপর তৈরি হয়েছে। ভুল ধারণার উপর যেটা তৈরি হয়েছে সেটা কতটা ঠিক হবে? এনলাইটেনমেন্টের আরেকটা ইন্টারেস্টিং দিক হলো, এনলাইটেনমেন্টের অনেকগুলো ধারণার পেছনে প্রচ্ছন্নভাবে স্রষ্টার একটা ধারণা ছিল, কিন্তু পরবর্তীতে এটা সরায় ফেলা হয়েছে। অর্থাৎ যে ভিত্তিটা ছিল সেই ভিত্তিটা সরায় ফেলা হয়েছে, ফলে অদ্ভুত একটা অবস্থা তৈরি হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝবেন। ন্যাচারাল রাইটস এর কথা চিন্তা করেন, সহজাত অধিকার। জন লকের আলোচনার সময় এটা আসছিল, রাইট? ন্যাচারাল রাইটস হলো এনলাইটেনমেন্টের রাজনৈতিক চিন্তা এবং নৈতিক চিন্তার একটা বড় ভিত্তি। জন লক বলছিল মানুষের কিছু সহজাত বা প্রাকৃতিক অধিকার আছে, লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি, জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি। তো ন্যাচারাল রাইটসের যে ধারণা, এটা আসলে জন লকের তৈরি করা না, এটা আগেও ছিল। গ্রিকদের মধ্যে ছিল, রোমানদের মধ্যে ছিল, খ্রিস্টান থিওলজিয়ান অর্থাৎ খ্রিস্টান আলেমদের মধ্যেও এটা নিয়ে আলোচনা ছিল। লক যেটা করছিল সেটা হলো এনলাইটেনমেন্টের সময় সেটা নতুনভাবে, নতুন আঙ্গিকে সামনে আনছিল। এখন প্রশ্ন হলো, এই যে ন্যাচারাল রাইট, এই যে সহজাত অধিকার, এটা কোথা থেকে আসলো? এটার ভিত্তি কি? মানুষ কি মায়ের পেট থেকে অধিকার নিয়ে বের হয়? তার হাতে কি অধিকার ধরা থাকে? সহজাত অধিকার নামে এমন কোনো জিনিস কি আছে যেটা দেখা যায়, ধরা যায়, ওজন করা যায়, মাপা যায়? না, এরকম কোনো কিছু নাই। আপনি যদি বিবর্তনবাদে বিশ্বাসী হন, তাহলে ন্যাচারাল রাইটসের পুরো আলোচনাটা আপনার কাছে অর্থহীন মনে হবে। চিন্তা করে দেখেন, প্রাণী জগতে লক্ষ লক্ষ প্রাণী আছে, প্রজাতি আছে, মানুষ তার মধ্যে একটা অগোছালো, একটা র্যান্ডম প্রক্রিয়ার মাধ্যমে বিবর্তনের মধ্য দিয়ে ধাপে ধাপে মানুষ আজকের পর্যায়ে পৌঁছেছে। মানুষের সাথে বানর, কুকুর, ইঁদুর এগুলো তেমন কোনো পার্থক্য নাই। তাহলে মানুষের কেন আলাদাভাবে জন্মগত অধিকার থাকবে যেটা অন্যদের নাই? বিবর্তনের মাধ্যমে মানুষ কি একসময় স্পেশাল অধিকার পাওয়া শুরু করছে? অধিকার কি? প্রকৃতিতে তো অধিকার বলে কিছু নাই। মানুষের বিশেষত্ব কি? কেন মানুষের সহজাত অধিকার থাকবে কিন্তু অন্য লক্ষ লক্ষ কোটি কোটি যেসব প্রাণী আছে, প্রজাতি আছে, তাদের কারো থাকবে না? বিবর্তনের দৃষ্টিকোণ থেকে আপনি যদি চিন্তা করেন, ন্যাচারাল রাইটসের পুরো ধারণাটা আসলে অর্থহীন মনে হবে। ন্যাচারাল রাইটস বলে কিছু থাকে না, কিছু থাকতে পারে না। এগুলো বেসিক্যালি মানুষের বানানো কিছু কথা, অ্যান ইলাবোরেট ইলিউশন। তাহলে ন্যাচারাল রাইটসের ভিত্তি কি? এই প্রশ্নের জবাব জন লকের কাছে স্পষ্ট ছিল এবং সে স্পষ্টভাবেই এটা দিছে। সে বলছে ন্যাচারাল রাইটস, সহজাত অধিকার, এগুলো আসতেছে স্রষ্টার কাছ থেকে। জন লক খ্রিস্টান ছিল, প্রটেস্ট্যান্ট ছিল, কিন্তু খ্রিস্টান ছিল, সে বিশ্বাসী ছিল। কাজেই সে যে তত্ত্ব তৈরি করছিল তার পেছনে প্রচ্ছন্নভাবে স্রষ্টার ধারণা ছিল। এবং এই একই কথা এনলাইটেনমেন্টের অনেক চিন্তাবিদের ক্ষেত্রে সত্য। যেমন ধরেন অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক বলা হয় তাকে। অ্যাডাম স্মিথ একটা কনসেপ্টের কথা বলছে যেটা হলো ইনভিজিবল হ্যান্ড, দ্য ইনভিজিবল হ্যান্ড অফ দ্য মার্কেট, বাজারের অদৃশ্য হাত। অর্থাৎ একটা অর্থনীতিতে সবাই নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য কাজ করবে এবং একটা অদৃশ্য হাত সেটাকে যেন এমনভাবে চালিত করবে যার ফলে
সবাই নিজ নিজ স্বার্থের জন্য কাজ করলেও শেষ পর্যন্ত সামষ্টিকভাবে সবাই লাভবান হবে। এই যে অদৃশ্য হাত, এটা আসলে কি? এই অদৃশ্য হাত হলো স্রষ্টা। স্রষ্টা মানুষের কাজকর্মকে একটা নির্দিষ্ট দিকে চালিত করবে, যার ফলে সবাই যদিও নিজের স্বার্থ নিয়ে কাজ করতেছে, নিজের স্বার্থ অনুযায়ী কাজ করতেছে, আলটিমেটলি এটা সবার জন্য কল্যাণকর হচ্ছে। এটা হলো অ্যাডাম স্মিথের ধারণা ছিল, এবং সে অনেক লেখাতে সরাসরি বলছে যে সে এখানে অদৃশ্য হাত বলতে বোঝাচ্ছে স্রষ্টার নির্দেশনা, স্রষ্টার নিয়ন্ত্রণ। এনলাইটেনমেন্টের অনেক চিন্তাবিদের ক্ষেত্রে আপনি এই জিনিসটা দেখবেন, তাদের আলোচনাতে প্রচ্ছন্নভাবে স্রষ্টার বিষয়টা আছে। প্রচ্ছন্নভাবে তারা স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে নিয়েছে, তারা স্রষ্টার বিধানের ব্যাপারটা মেনে নিছে। তারা যেসব কাঠামো তৈরি করছে, তারা যেসব মডেল তৈরি করছে, সেগুলোর যে পূর্ব ধারণা, সেগুলোর মধ্যে স্রষ্টা আছে। অধিকার, নৈতিকতা, এরকম অনেক ক্ষেত্রে তাদের আলোচনার পেছনে স্রষ্টার ধারণা আছে। কিন্তু তারা চেষ্টা করতেছিল স্রষ্টার কথা না এনে, ধর্মের কথা না এনে, ধর্মকে সরায় রেখে জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর বের করার। কিন্তু তাদের ওয়ার্ল্ড ভিউ যেটা ছিল, সেটা ছিল একটা খ্রিস্টান ওয়ার্ল্ড ভিউ। সেই কারণে স্রষ্টার ধারণাটা তাদের মধ্যে রয়ে গেছিল। কিন্তু কালের পরিক্রমায় এটার পরে কাজ করে নাই। জন লক, অ্যাডাম স্মিথ এবং এরকম অন্যান্যরা যখন লিখতেছিল, তখন ইউরোপের অধিকাংশ মানুষ ছিল খ্রিস্টান। মোটা দাগে তাদের মধ্যে একটা খ্রিস্টান ওয়ার্ল্ড ভিউ কাজ করতেছিল। কিন্তু সময়ের সাথে সাথে ইউরোপ ধর্ম থেকে আস্তে আস্তে আরো দূরে চলে গেল, যার ফলে এনলাইটেনমেন্টের এই চিন্তাগুলো একসময় পুরোপুরিভাবে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। মজার ব্যাপারটা হলো, আধুনিক পৃথিবী লকের ন্যাচারাল রাইটসের ধারণা নিছে, কিন্তু লকের যে বিশ্বাস ছিল স্রষ্টায়, সেটা নেয় নাই। এ কারণে আধুনিকতা আপনাকে সহজাত অধিকারের কথা বলবে, ন্যাচারাল রাইটসের কথা বলবে, হিউম্যান রাইটসের কথা বলবে, কিন্তু এই অধিকারের ভিত্তি কি, এই প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। এনলাইটেনমেন্টের চিন্তাবিদরা যে অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে, যে পূর্ব ধারণার উপর ভিত্তি করে তাদের মডেলগুলো তৈরি করছিল, আধুনিক পৃথিবী সেই পূর্ব ধারণাগুলো সেখান থেকে সরায় নিছে। যার ফলে তাদের একটা বিশ্বাস কাঠামো আছে, এখন তাদের একটা ধারণা আছে পৃথিবীর ব্যাপারে, ওয়ার্ল্ড ভিউ আছে, কিন্তু সেটার ভিত্তিটা ক্লিয়ার না। একই কথা নৈতিকতার ক্ষেত্রেও প্রযোজ্য। 50-এর দশকে একজন ব্রিটিশ দার্শনিক এলিজাবেথ অ্যানসকম্ব একটা রিসার্চ পেপার লিখলেন, যেখানে উনি বললেন যে নৈতিকতার ব্যাপারে আধুনিক চিন্তা ভাবনার আসলে কোনো অর্থ হয় না। কেন অর্থ হয় না? কারণ নৈতিকতার কথা বলার সময় আধুনিক দার্শনিকরা নৈতিক বিধানের কথা বলেন, নৈতিক দায়িত্বের কথা বলেন, কি করা উচিত, কি করা অনুচিত, এ ধরনের কথাবার্তা বলেন। মানে তারা নৈতিকতাকে একটা আইনের মতো, একটা বিধানের মতো দেখেন। কিন্তু যদি নৈতিক আইন থাকতে হয়, যদি নৈতিক বিধান থাকতে হয়, তাহলে অবশ্যই একজন বিধানদাতা থাকতে হবে, একজন আইন প্রণেতা থাকতে হবে, যিনি নৈতিক আইনগুলো ঠিক করে দিবেন, যিনি নৈতিক বিধানগুলো তৈরি করে দিবেন। আর সেটা কে? আল্লাহ। কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে, কেউ যদি স্রষ্টায় বিশ্বাসী না হয়, তাহলে নৈতিকতার ক্ষেত্রে দায়িত্ব, কর্তব্য, উচিত, অনুচিত, এই ধরনের শব্দের ব্যবহার আসলে অর্থহীন। যেমন আমরা বলছিলাম, এনলাইটেনমেন্ট থেকে বের হয়ে আসা নৈতিকতার একটা ধারণা হলো ডিওন্টোলজিক্যাল এথিক্স, যেখানে বলা হচ্ছে যে কিছু জিনিস স্বতন্ত্রভাবে ভালো, কিছু জিনিস স্বতন্ত্রভাবে, স্বাধীনভাবে ভালো। এটার ফলাফল কি হলো, মানুষ এটার ব্যাপারে কি মনে করলো না করলো, এগুলো কোনো কিছুই প্রাসঙ্গিক না। যে জিনিসটা স্বতন্ত্রভাবে ভালো, এটা সবসময়ই ভালো। যে জিনিসটা স্বতন্ত্রভাবে খারাপ, সেটা সবসময়ই খারাপ। ভালো কাজটা করা নৈতিক দায়িত্ব, খারাপ থেকে দূরে থাকা নৈতিক দায়িত্ব। কিন্তু এই যে বলা হচ্ছে কোনো কিছু স্বতন্ত্রভাবে ভালো, কোনো কিছু স্বাধীনভাবে ভালো, কোনো কিছু অবজেক্টিভলি মরাল, এই দাবিটার ভিত্তি কি? যদি একজন স্রষ্টা না থাকেন, তাহলে এই নৈতিক দায়িত্বের ভিত্তি কি? যদি একজন স্রষ্টা থাকেন, তাহলে এটা ক্লিয়ার, ভিত্তিটা কি। স্রষ্টা ঠিক করে দিয়েছেন কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, কোনটা ভালো, কোনটা খারাপ। কিন্তু যদি স্রষ্টা না থাকে, তাহলে আপনি কিভাবে বলেন যে কোনো কিছু প্রশ্নাতীত ভাবে ভালো, কোনো কিছু প্রশ্নাতীত ভাবে খারাপ? এটা কিভাবে আপনি বলতেছেন? আপনার ভিত্তি কি? পরিবেশ, সমাজ, রাষ্ট্র, আরেকজন মানুষের প্রতি আমার দায়িত্ব আছে, নৈতিক দায়িত্ব আছে, এই ধরনের কথা বলার আপনি কে? এটা কে ঠিক করলো? এবং আমি কেন সেটা মানতে বাধ্য? আরেকজন মানুষ বা আরো 1000 মানুষ বা 10 লক্ষ মানুষ যদি একমত হয় কোনো একটা বিষয়ে, সেটা আমি কেন মানতে বাধ্য? অনেক মানুষ কোনো একটা কথা বললে সেটা তো সত্য হয়ে যায় না। কাজেই যদি স্রষ্টা না থাকে, তাহলে নৈতিক দায়িত্ব আবার কি? এটার কোনো অর্থই হয় না। তো এই প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর ডিওন্টোলজিক্যাল এথিক্স থেকে আসে না। এটা হলো একটা সমস্যা। আর নৈতিকতার অন্য যে ধারণাটা আছে,
ইউটিলিটারিয়ানিজম, সেটা স্পষ্টতই স্রষ্টাকে উপেক্ষা করে এবং মানুষের আনন্দ এবং খেয়াল খুশিকে অর্থাৎ নফসকে মূল মাপকাঠি বানায়। এবং উপযোগবাদ বা ইউটিলিটারিয়ানিজম যদি কনসিস্টেন্টলি প্রয়োগ করা হয় তাহলে এখান থেকে বিচিত্র ধরনের ফলাফল বের হয়ে আসে। যেমন মাদকের ব্যবহার, এটাকে আপনি জায়েজ করতে পারবেন, বৈধ বলতে পারবেন, যৌক্তিক বলতে পারবেন, নৈতিক বলতে পারবেন। শিশুকাম, পশুকাম, নেক্রোফিলিয়া অর্থাৎ মৃতদেহের সাথে যৌনাচার, এই ধরনের কাজকে আপনি যৌক্তিক প্রমাণ করতে পারবেন। ডাউন সিনড্রোমে আক্রান্ত যেসব শিশু থাকে, যারা প্রতিবন্ধী থাকে, এরকম শিশুকে মেরে ফেলাকে আপনি যৌক্তিকভাবে জায়েজ করতে পারবেন, বৈধতা দিতে পারবেন, যদি আপনি স্ট্রিক্টলি কনসিস্টেন্টলি ইউটিলিটারিয়ানিজম মেনে চলেন, তাহলে এই ধরনের অবস্থানকে যৌক্তিকভাবে প্রমাণ করা সম্ভব। আর এই অবস্থানকে যদি আপনি আটকাতে চান তাহলে আপনার বাইরে থেকে কিছু একটা নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল, জন স্টুয়ার্ট মিল যেমন হার্ম প্রিন্সিপালের ধারণা আনছিল যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন কিন্তু আরেকজনের ক্ষতি করতে পারবেন না। তো এই যে ধারণাটা, এই যে ক্ষতিকে সে একটা কেন্দ্রীয় অবস্থানে আনলো, এটা কিন্তু সে এই মডেলের বাইরে থেকে আনছে। এবং ক্ষতির এই ধারণাটাকে আসলে জাস্টিফাই করা কঠিন। কেন আরেকজনের ক্ষতি করা যাবে না? ক্ষতির সংজ্ঞা কি? ক্ষতির সংজ্ঞা কি সবসময় একই থাকবে না বদলাবে? ক্ষতির সংজ্ঞা কে ঠিক করবে? ক্ষতির তুলনা কিভাবে হবে? এরকম অনেক প্রশ্ন তখন এখানে চলে আসে। তো এটা হলো নৈতিকতার একটা বড় সমস্যা, আধুনিক নৈতিকতার। এনলাইটেনমেন্টের একটা বড় দাবি ছিল, এবং এনলাইটেনমেন্ট থেকে বের হয়ে আসা সেকুলারিজম এবং লিবারেলিজমের একটা বড় দাবি ছিল শান্তির প্রতিশ্রুতি বা শান্তির দাবি। তারা বলতেছিল ধর্মের কারণে সহিংসতা হয়, ধর্মকে যদি কেন্দ্র করে শাসন করা হয় তাহলে মতপার্থক্য থাকবে, সংঘাত থাকবে এবং রক্তপাত এবং যুদ্ধ এগুলো চলতেই থাকবে। এটার সমাধান হলো সেকুলারিজম। সেকুলার শাসনের অধীনে শান্তি আসবে। এনলাইটেনমেন্ট, লিবারেলিজম, সেকুলারিজম এগুলো শান্তি নিয়ে আসবে, এই মতপার্থক্য, এই সংঘাত এগুলো দূর করবে। কিন্তু বাস্তবতা পুরোপুরিভাবে উল্টা। বাস্তবে তাদের এই দাবি পুরোপুরিভাবে ভুল প্রমাণ হয়েছে। 1947 পর্যন্ত ইউরোপিয়ানরা নিজেদের মধ্যে যুদ্ধ করে গেছে, বেশিরভাগ সময় জাতীয়তাবাদের ভিত্তিতে, কখনো সমাজতন্ত্র কিংবা লিবারেল ডেমোক্রেসির নামে, এবং এইসব যুদ্ধে কোটি কোটি মানুষ মারা গেছে। এই একই সময়ে ইউরোপ কলোনিয়ালিজমের মাধ্যমে কোটি কোটি মানুষ হত্যা করছে। গত 100 বছর হলো মানব ইতিহাসের মধ্যে, আমাদের জানা যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে সবচেয়ে রক্তাক্ত ইতিহাস। সবচেয়ে বেশি মানুষ এই সময়টায় মারা গেছে যুদ্ধের কারণে। সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ এই সময়টাতে হয়েছে কমিউনিজমের নামে, ফ্যাসিজমের নামে, ন্যাশনাল সোশ্যালিজমের নামে, লিবারেলিজমের নামে, ন্যাশনালিজমের নামে। কোটি কোটি মানুষ হত্যা হয়েছে, কোটি কোটি মানুষের জীবন ধ্বংস হয়েছে। সোভিয়েত ইউনিয়নে, ভিয়েতনামে, আফগানিস্তানে, ইরাকে, ল্যাটিন আমেরিকাতে, এশিয়ার বিভিন্ন দেশে, আফ্রিকাতে। এটার কোনো শেষ নাই। আপনি এটার হিসাব করতে বসলে আপনি পারবেন না হিসাব করতে। শুধু তাই না, এনলাইটেনমেন্ট থেকে বের হওয়া আদর্শগুলো প্রতিষ্ঠা হয়েছে সহিংসতার মাধ্যমে। আমেরিকান বিপ্লব সশস্ত্র বিপ্লব ছিল, ফরাসি বিপ্লব সশস্ত্র বিপ্লব ছিল। ফরাসি বিপ্লবে নির্বিচারে অত্যাচার করা হয়েছে, ম্যাসাকার করা হয়েছে। কমিউনিস্ট বিপ্লব সশস্ত্র বিপ্লব ছিল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গেরিলা যুদ্ধের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লব হয়েছে, জাতীয়তাবাদী যুদ্ধ হয়েছে, স্বাধীনতার যুদ্ধ হয়েছে, সব সশস্ত্র যুদ্ধ, সহিংস যুদ্ধ। এছাড়া এনলাইটেনমেন্টের আদর্শ দ্বারা উজ্জীবিত বিপ্লবীদের অনেকেই সহিংসতাকে মনে করত সামাজিক পরিবর্তন আনার, রাজনৈতিক পরিবর্তন আনার চালিকা শক্তি হিসেবে। তাহলে কোথায় সেই শান্তি? শান্তির যে প্রতিশ্রুতি এনলাইটেনমেন্ট দিল, সেকুলারিজম দিল, লিবারেলিজম দিল, সেই শান্তি কই? কোথায় সেই ইউটোপিয়া? বিখ্যাত জার্মান দার্শনিক কার্ল স্মিট বলছিল যে মানুষের বিভিন্ন আকিদা থাকে, মানুষের বিভিন্ন বিশ্বাস থাকে, মানুষের বিভিন্ন ফিকির থাকে, মানুষের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থাকে, মানুষের চিন্তা, চেতনা, আকাঙ্ক্ষায় নানা ধরনের পার্থক্য থাকে। আপনি শুধুমাত্র শাসন থেকে ধর্মকে আলাদা করে ফেললে, আপনি শুধুমাত্র রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেললে মানুষের সব পার্থক্য দূর হয়ে যাবে, কিংবা মানুষ কথাবার্তা বলে সমঝোতা করে রাষ্ট্র এবং সমাজের সব সমস্যার সমাধান করে ফেলবে, সব মতপার্থক্য বাদ দিয়ে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে, এটা একটা মিথ। এটা একটা অবাস্তব কল্পনা যার কোনো অস্তিত্ব নাই বাস্তবে। এনলাইটেনমেন্ট, সেকুলারিজম, লিবারেলিজম যে কল্পজগতের কথা বলে, যে ইউটোপিয়ার কথা বলে, যে শান্তির কথা বলে, সেটার কোনো অস্তিত্ব বাস্তবে নাই, এবং তারা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেও পারে নাই।
এনলাইটেনমেন্টের ব্যাপারে আরেকটা মিথ হলো আজকে যে পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা বিশ্ব এত উন্নত, এত সমৃদ্ধ, এটার কারণ হলো সেকুলার লিবারালিজম, গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি। এগুলো আবারও ননসেন্সিক্যাল কথাবার্তা এবং এগুলো একেবারেই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন কিছু কথাবার্তা। সেকুলার লিবারালিজমের উদ্ভব হয়েছে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে, সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়েছে এই সময়টা থেকে শুরু করে। ইউরোপের শাসন ব্যবস্থায় পাকাপোক্ত হইতে সময় লাগছে আরো 100 বছরের মতো। অন্যদিকে পশ্চিমের যে বস্তুগত উন্নতি, তাদের যে বৈজ্ঞানিক উন্নতি, এটার প্রক্রিয়া শুরু হয়েছে রেনেসার সময়, চতুর্দশ শতাব্দীর দিকে। তাহলে 400 বছরের বেশি সময় ধরে পশ্চিমের যে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এবং সম্পদের উন্নতি হইল, সেটা কিভাবে হলো? সেটা তো সেকুলার লিবারালিজমের মাধ্যমে হয় নাই। মূলত পশ্চিমা বিশ্বের সমৃদ্ধির মূল কারণ হলো কলোনিয়ালিজম, উপনিবেশবাদ। আর কলোনিয়ালিজমে পশ্চিমা বিশ্ব সফল হয়েছে তাদের সামরিক সক্ষমতার কারণে। এই সামরিক সক্ষমতা, এই বল প্রয়োগের মাধ্যমে পশ্চিমা বিশ্ব বাকি পৃথিবী থেকে লুটপাট করে এনে নিজেরা ধনী হয়েছে, নিজেরা সমৃদ্ধ হয়েছে। বল প্রয়োগের মাধ্যমে তারা বাকি বিশ্বে তাদের মতাদর্শ প্রচার করছে এবং আজও যে তারা তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখছে, সেটা তারা বজায় রাখছে বল প্রয়োগের মাধ্যমে। আমেরিকান একাডেমিক স্যামুয়েল হান্টিংটন এটা স্বীকার করছিল এবং সে স্বীকার করে বলছিল, পশ্চিম তার ধ্যান ধারণা, মূল্যবোধ কিংবা ধর্মের শ্রেষ্ঠত্বের মাধ্যমে বিশ্ব জয় করে নাই, বরং পশ্চিম বিশ্ব জয় করছে সুসংগঠিত সহিংসতার প্রয়োগের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের কারণে। এই সত্য পশ্চিমারা প্রায় ভুলে যায়, কিন্তু অপশ্চিমারা কখনোই ভোলে না। কাজেই লিবারালিজম, সেকুলারিজম, গণতন্ত্র, মানবাধিকার এসবের কারণে পশ্চিম আজকে এতটা উন্নত, এতটা ধনী, এতটা সমৃদ্ধ, এটা একটা ফালতু কথা, যার কোনো বাস্তবতা নাই। এনলাইটেনমেন্টের আরেকটা বৈশিষ্ট্য হলো এক্সেপশনালিজম, ব্যতিক্রম। এনলাইটেনমেন্টের চিন্তাবিদদের কথা শুনলে আপনার মনে হবে যে তারা সর্বজনীন মুক্তির কথা বলতেছে, অধিকারের কথা বলতেছে, স্বাধীনতার কথা বলতেছে, সবার অধিকারের কথা বলতেছে। কিন্তু তারা আসলে সবার কথা বলতেছে না। যেমন জন লক টলারেন্সের কথা বলতেছে, পরমত সহিষ্ণুতার কথা বলতেছে, কিন্তু সে ক্যাথলিকদের জন্য বা ক্যাথলিকদের ব্যাপারে সহিষ্ণু হওয়ার পক্ষে ছিল না, এটা বিপক্ষে ছিল সে। জন স্টুয়ার্ট মিল স্বাধীনতার কথা বলতেছে, আবার সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে চাকরি করতেছে, যেই কোম্পানি ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ। আমেরিকার ফাউন্ডিং ফাদার যারা ছিল, আমেরিকার জনকরা, তারা লাইফ, লিবার্টি আর প্রপার্টির কথা বলতেছে, স্বাধীনতার কথা বলছে, ন্যাচারাল রাইটসের কথা বলতেছে, বড় বড় অনেক কথা বলতেছে, কিন্তু এদের বেশিরভাগই ছিল দাস ব্যবসায়ী। আমেরিকাতে আফ্রিকানদের সাথে যে অমানসিক আচরণ হচ্ছিল, তারা ছিল সেটার সক্রিয় অংশ। একইভাবে ফ্রেঞ্চ বিপ্লবী এবং তারা যাদের আদর্শ থেকে উজ্জীবিত ছিল, তারা সাম্যের কথা বলতো, আবার আফ্রিকার মানুষদের পশুর চেয়েও নিকৃষ্ট মনে করত। ভলতেয়ার এনলাইটেনমেন্টের অনেক বড় দার্শনিক, অনেক বড় হিউম্যানিস্ট। ভলতেয়ার বলছে বানর, হাতি আর আফ্রিকান মানুষ, এই তিনটার মধ্যে হাতি সবচেয়ে বুদ্ধিমান। এরকম অনেক ভয়ঙ্কর কথাবার্তা আপনি তাদের কথায় পাবেন। ফ্রেঞ্চ লিবারেলরাই আলজেরিয়াতে মুসলিমদের উপর ধর্ষণ করছে, শিশু হত্যা করছে এবং ম্যাসাকার করছে, এবং এগুলোকে বৈধতা দিছে, এগুলোকে যৌক্তিক, এগুলোকে বৈধ আচরণ হিসেবে প্রতিষ্ঠা করছে। কাজেই এনলাইটেনমেন্ট অনেক বড় বড় দাবি করে, এটা সবসময় দেখবেন, এটা আজকের পশ্চিমের ক্ষেত্রেও দেখবেন। তারা অনেক বড় বড় দাবি করে এবং দাবিগুলো শুনতে খুবই ভালো লাগে, কিন্তু বাস্তবায়ন ভিন্ন, তাদের কথার সাথে তাদের কাজ মিলবে না। এনলাইটেনমেন্ট স্বাধীনতা আর সাম্যের কথা বলবে, কিন্তু শর্ত সাপেক্ষে, এবং সেই শর্তের মধ্যে আপনি আর আমি নাই। এই ক্রিটিকগুলোর বাইরেও পশ্চিমা দার্শনিক এবং চিন্তাবিদরাও বিভিন্ন অবস্থান থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এনলাইটেনমেন্টের বিভিন্ন ক্রিটিক বা সমালোচনা আনছেন। যেমন ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের নিউ মার্কসিস্ট দার্শনিকরা বলছেন যে এনলাইটেনমেন্টের যুক্তি এবং আকলের প্রতি যে অঙ্গীকার, এটার মধ্যে একটা প্যারাডক্সিক্যাল সমস্যা আছে, এটার মধ্যে একটা বৈপরীত্য আছে। এনলাইটেনমেন্ট যুক্তিকে সবার উপরে স্থান দেয়, কিন্তু সময়ের সাথে সাথে এটার অবনতি হয় এবং যুক্তি একসময় অযৌক্তিকতায় পরিণত হয়। যেমন একটা বই আছে, ডায়ালেকটিক্স অফ এনলাইটেনমেন্ট, এটা লেখা 1944 সালে, এবং এই বইয়ের লেখকরা কমিউনিজম, নাৎসিজম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর অবস্থা দেখতেছেন। এই অবস্থায় তারা একটা উপসংহার টানছেন, এই যে দেখো, আমরা যুক্তির কথা বলি,
আকলের কথা বলি, র্যাশনালিটির কথা বলি, এবং আজকে আমরা অনেক বেশি যৌক্তিক আগের চেয়ে। আজকে আমরা অনেক বেশি যান্ত্রিক, আমরা অনেক বেশি নিখুঁত, আমরা অনেক বেশি দক্ষ, আমরা অনেক বেশি হিসেবি। কিন্তু এটা আমাদের কোথায় নিয়ে আসছে? আমরা তো এখন আরো ভয়াবহভাবে অযৌক্তিকতায় মেতে উঠছি। তো এটা হলো ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের নিও মার্কসিস্টের একটা ক্রিটিসিজম এনলাইটেনমেন্টের। আরেকটা ক্রিটিসিজম আসছে দার্শনিক জন গ্রে এবং অ্যালিসন ম্যাকিন্টায়ারের কাছ থেকে। তাদের মতে এনলাইটেনমেন্টের ফলে পৃথিবীতে বিভিন্ন বিপদগামী রাজনৈতিক প্রকল্প তৈরি হয়েছে, যেগুলো ইউটোপিয়ান, যেগুলো একটা কাল্পনিক পৃথিবীর স্বপ্ন দেখে, যে পৃথিবীটা পারফেক্ট, নিখুঁত, যেখানে কোনো সমস্যা নাই, পৃথিবীর বুকে জান্নাত টাইপের কিছু একটা। আর এটার জন্ম দিতে গিয়ে, এটা তৈরি করতে গিয়ে তারা বিপুল ধ্বংসযজ্ঞের জন্ম দেয়। যেমন নাৎসিরা, যেমন কমিউনিস্টরা, ইভেন লিবারেল সেকুলারিজম গণতন্ত্র, নারী অধিকার, মানবাধিকার এগুলোর প্রতিষ্ঠান নামে গত 20 বছরে কত মানুষকে হত্যা করছে। কাজেই তাদের যে ইউটোপিয়া, এটা জন্ম দিতে গিয়ে তারা পৃথিবীতে বিপুল ধ্বংসযজ্ঞ তৈরি করতেছে। এটা হলো একটা ক্রিটিক। অ্যালিসন ম্যাকিন্টায়ারের আরেকটা ক্রিটিক হলো যে মডার্নিটি অ্যাটোমাইজেশন তৈরি করে। অ্যাটোমাইজেশন মানে হলো যে আধুনিক পৃথিবীতে মানুষ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে। ধরেন আপনার হাতে একটা গ্লাস আছে, কাঁচের গ্লাস। এই গ্লাসটা আপনার হাত থেকে পড়লো এবং পড়ে ভেঙে গেল। তো গ্লাসের যে ভাঙা ছোট ছোট টুকরোগুলো আছে, এগুলো দেখবেন সবগুলো বিচ্ছিন্ন, ছড়ায় ছিটে আছে। তো আধুনিক মানুষের অবস্থা অনেকটা এরকম। মানুষ বিচ্ছিন্ন, আত্মকেন্দ্রিক, আমি কেন্দ্রিক, নফস কেন্দ্রিক। আমরা ভিড়ের মধ্যেও নিঃসঙ্গ। আমরা চারপাশে মানুষ, কিন্তু আমরা সবার থেকে আলাদা হয়ে গেছি, আমরা সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। প্রতিটা মানুষ যেন নিজের আলাদা আলাদা খোপের মধ্যে আটকা পড়ে আছে। এটা হলো একটা ক্রিটিসিজম। আরেকটা ক্রিটিসিজম হলো পরিবেশগত বিপর্যয়, যেটাকে এনভায়রনমেন্টাল ক্রাইসিস বলা হয়, বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং। এটার জন্য অনেকে এনলাইটেনমেন্টের ধারণাকে দায়ী করেন, এবং এটার পেছনে আসলে যুক্তি আছে। যুক্তিটা কি? এনলাইটেনমেন্টের চিন্তা ছিল যে প্রকৃতি হলো এমন কিছু যেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, যেটাকে ডমিনেট করতে হবে। মানুষ তার বুদ্ধি, তার ক্ষমতা, তার প্রযুক্তি দিয়ে প্রকৃতিকে জয় করবে। প্রকৃতির সাথে সহাবস্থান করার দরকার নেই। প্রকৃতি হলো জয় করার জিনিস, নিয়ন্ত্রণ করার জিনিস। এই ধরনের দৃষ্টিভঙ্গি এবং এটার সাথে পুঁজিবাদী চেতনা মিলে শেষ পর্যন্ত আমরা আজকে এমন একটা অবস্থায় আসছি যেখানে আমরা একটা বিশাল পরিবেশগত দুর্যোগের সামনে দাঁড়ায় আছি। মানুষের কাজকর্মের ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যেটা আরো অনেক বড় বিপর্যয়ের জন্ম দিতে পারে। অর্থাৎ একদিকে আমরা বলতেছি যে মডার্নিটির মাধ্যমে আমরা জীবনকে সহজ করছি, কমফোর্টেবল করছি, সুযোগ সুবিধা বাড়ছে, কিন্তু আমরা এটা এমন পদ্ধতিতে করছি, এমন তরিকায় করছি, যার ফলে এরকম ভয়ঙ্কর কিছু প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সাইড এফেক্ট তৈরি হচ্ছে। আমরা আজকে যে কমফোর্ট অর্জন করছি, আমরা আজকে যে সুযোগ সুবিধা অর্জন করছি, সেটা অর্জন করতে গিয়ে আমরা আরো অনেক বড় বিপর্যয় তৈরি করছি। এটা হলো আরেকটা ক্রিটিসিজম। এছাড়া নিৎসা, ফুকো, এরকম আরো অনেকের বিভিন্ন ক্রিটিসিজম আছে এনলাইটেনমেন্টের। আমরা বলছিলাম যে এনলাইটেনমেন্টের মূল একটা ভিত্তি হলো মানবীয় বিচার বুদ্ধি। মানবীয় বিচার বুদ্ধির আলোকে মানব সমাজ, শাসন, নৈতিকতা, মন, এরকম অনেক বিষয়গুলো নিয়ে সমাধান খোঁজা, উত্তর খুঁজে বের করা, উন্নতি করা। অতীত থেকে যা চলে আসছে, ট্র্যাডিশন হিসেবে যেগুলো পাওয়া, সেগুলোকে মানবীয় বিচার বুদ্ধির আলোকে যাচাই বাছাই করা। তো এই যে যৌক্তিক অনুসন্ধানের যে চেতনা, রেশনাল ইনভেস্টিগেশনের যে চেতনা, এটা কি খারাপ? এটা কি ভুল? অনুসন্ধান বা যাচাইয়ের প্রবণতা আসলে ভুল না, এটা স্বতন্ত্রভাবে খারাপ কিছু না। কিন্তু যাচাই বাছাইয়ের জন্য একটা মাপকাঠি দরকার, সঠিক মাপকাঠি দরকার। আপনি বিচার করেন, সমস্যা নাই, কিন্তু আপনি কিসের ভিত্তিতে বিচার করবেন এটাকে ঠিক করেন, এবং আপনার যে মাপকাঠি সেটা যে সঠিক এটা ঠিক করেন। আপনি বিচার করেন, সমস্যা নাই, কিন্তু আপনার একটা কেন্দ্র লাগবে আগে, আপনার একটা মাপকাঠি লাগবে, আপনার একটা ফোরকান লাগবে। শূন্যের উপর ভর দিয়ে যাচাই বাছাই করা যায় না, ভুল শুদ্ধ নির্ণয় করা যায় না। কিন্তু এনলাইটেনমেন্টের সমস্যা হলো তারা মাপকাঠি বানাইছে মানুষকে, কেন্দ্রে বসেছে মানুষকে। এনলাইটেনমেন্টের চিন্তাবিদদের হয়তো ভালো নিয়ত ছিল, আমরা জানি না, হয়তো তাদের নিয়ত ভালোই ছিল, কিন্তু মানুষের আকল ত্রুটিপূর্ণ, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম। মাপকাঠি হিসেবে মানুষের আকল একেবারেই উপযুক্ত না, এবং এই ত্রুটি মানুষ কখনো কাটায় উঠতে পারে না। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, মন, মানব জীবন, এই বিষয়গুলো সম্পর্কে যে প্রশ্নগুলোর উত্তর এনলাইটেনমেন্ট দেওয়ার চেষ্টা করছে, স্রেফ মানবীয় যুক্তিবুদ্ধি দিয়ে, মানুষের সীমিত আকল দিয়ে এগুলোর উত্তর দেওয়া সম্ভব না। এখানে ভুল হবেই।
আর এই ভুল যে হবে সেটার প্রভাব হয়তো আপনি একদিনে বুঝবেন না, 10 বছরে বুঝবেন না, কিন্তু ডাউন দ্য লাইন একটা পর্যায়ে গিয়ে দীর্ঘমেয়াদে আপনি এটা বুঝবেন। ত্রুটিপূর্ণ ভিত্তির উপর যেটা তৈরি হয় সেটা নিজেও ত্রুটিপূর্ণ হবে। মানুষের যে আকল, সেটা কখনো নফসের নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি বের হইতে পারে না। সে যখন নিজের ভেতরে তাকায় তখন সে তার নফসের প্রতিবিম্ব দেখে, সে তার কামনা বাসনার প্রতিবিম্ব দেখে, যার অর্থ হলো তার আকল, তার যুক্তি, বুদ্ধি এগুলো তার নফসের কারণে ম্যানিপুলেটেড হয়, প্রভাবিত হয়, বিভ্রান্ত হয়। যার ফলে আজকে আমরা কি দেখতেছি, যে এনলাইটেনমেন্টের এত বড় বড় কথা, এত সুন্দর সুন্দর কথা, এগুলো আজকে শেষ পর্যন্ত গিয়ে কোথায় মিশছে? ভোগবাদে, কনজিউমারিজমে। এগুলো আজকে কোথায় মিশছে? শরীরের সুখে, হেডেনিজমে। শেষ পর্যন্ত চূড়ান্ত বিচারক কি হয়েছে? নফসানিয়াত, নফস। শেষ পর্যন্ত চূড়ান্ত মাপকাঠি কি হয়েছে? খেয়াল খুশি। এনলাইটেনমেন্ট মানুষকে মুক্ত করার কথা বলছিল, স্বাধীন করার কথা বলছিল, এবং এই জন্য সে মানুষকে ধর্মের নিয়ন্ত্রণ থেকে বের করার কথা বলছিল। কিন্তু শেষ পর্যন্ত এনলাইটেনমেন্ট মানুষকে বন্দী করছে তার নফসের কাছে, মানুষকে তার পেট আর তার যৌনাঙ্গের গোলামে পরিণত করছে। এই দুনিয়াতে আসলে মানুষ পরিপূর্ণভাবে কখনোই স্বাধীন হতে পারবে না, কারো না কারো গোলামি তাকে করতেই হবে। আর এনলাইটেনমেন্ট কি করছে? সে মানুষের কামনা বাসনাকে ইলাহ হিসেবে গ্রহণ করছে, সে কামনা বাসনার গোলামি করতেছে। অন্যদিকে ইসলাম মানুষকে ডাকে আল্লাহর দাসত্বের দিকে। ইসলাম মানুষকে ডাকে সব মাখলুকের দাসত্ব থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দাসত্ব করার দিকে। ওই আল্লাহ যিনি মালিকুল মুলক, যিনি রব্বুল আরশুল আজিম, যিনি আর রহমানুর রাহিম, যিনি আল জব্বারুল মুতাকাব্বির। এবং এটাই মানুষের প্রকৃত অবস্থান, এটাই বনি আদমের প্রকৃত পরিচয়, কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের তৈরি করছেন তার ইবাদত করার জন্য। এটাই মানুষের কেন্দ্র। কিন্তু এনলাইটেনমেন্ট বনি আদমকে তার কেন্দ্র থেকে বিচ্যুত করে দিছে। কাজেই এনলাইটেনমেন্টের ফলে যদিও অনেক বস্তুগত উন্নতি হয়েছে, কিন্তু সেই সাথে তৈরি হয়েছে ব্যাপক জুলুম, ফাহিশা, কুফর এবং শিরক। আশরাফুল মখলুকাত থেকে মানুষ পরিণত হয়েছে পশুতে, স্রেফ সুখের পেছনে ছোটা একটা পশুতে। আজকের আলোচনায় আমরা এনলাইটেনমেন্টের পরিচয় দেখলাম, এনলাইটেনমেন্টের পেছনের মূল ফ্যাক্টর, এটার মূল ধারণাগুলো এবং এটার প্রভাব দেখলাম। তারপর আমরা এনলাইটেনমেন্টের বিভিন্ন অবস্থানের ক্রিটিকও দেখলাম। আমরা পশ্চিমের আলোচনা করতেছিলাম, পশ্চিমের ওয়ার্ল্ড ভিউ, পশ্চিমের পরিচয় নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, এবং আমরা দেখলাম কিভাবে রেনেসা থেকে শুরু হয়ে রিফরমেশনের মাধ্যমে এবং এনলাইটেনমেন্টের পথ দিয়ে ক্রিসেন্ডম ধীরে ধীরে সেকুলার হয়ে উঠল। কিভাবে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ সরে গিয়ে সেখানে মানুষ কেন্দ্রিক সেকুলার একটা ওয়ার্ল্ড ভিউ চলে আসলো, এবং এনলাইটেনমেন্টের মাধ্যমে আমরা দেখি কিভাবে মডার্নিটির জন্ম হলো, ওই ওয়ার্ল্ড ভিউর জন্ম হলো যেটা আজকের পৃথিবীতে সবচেয়ে ডমিনেন্ট, সবচেয়ে কর্তৃত্বশালী আকীদা। পরের আলোচনাগুলোতে আমরা দেখব এই ওয়ার্ল্ড ভিউ কিভাবে বাকি পৃথিবীতে ছড়ায় পড়ল, এবং কিভাবে ব্যক্তি পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে এই ওয়ার্ল্ড ভিউ মানুষের চিন্তাকে বদলায় দিল। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।